এবার আসো অন্যয়ের ব্যাপারটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। প্রথমে আমরা একটা কথা বলে দিয়েছিলাম যে দুইটা সেটের মধ্যে সম্পর্ক যে কথা, দুইটা চলকের মধ্যে সম্পর্ক একই কথা। তো আমরা প্রথম যে এক্সাম্পলটা চিন্তা করছিলাম সেখানে আমরা এরকম একটা শর্ত দিয়ে দিছিলাম, এরকম যে y গ্রেটার দেন x, এরকম একটা শর্ত ছিল। দ্যাট মিনস দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চেয়ে বড় হতে হবে, এই ধরনের একটা শর্ত আমরা বলে দিছিলাম। আর দ্বিতীয় যে এক্সাম্পলটা আমরা চিন্তা করলাম সেখানে কিন্তু আমরা y ইকুয়াল টু x স্কয়ার এরকম একটা শর্ত দিয়ে দিছিলাম। এখন এই দুইটা শর্তই আসলে ওই দুইটা অন্যয়কে পুরাপুরি প্রকাশ করতে পারে কিনা, এই জিনিসটা আমাদের একটু দেখার বিষয়। তো দেখো আমরা দ্বিতীয় এক্সাম্পলটা নিয়ে জাস্ট একটু আবার বলি যে এখানে এ সেট ছিল 1 2 3 আর বি সেট ছিল 1 4 9। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগের থেকেই জানি যে আমাদের যেই অন্যয়টা গঠন করতে হবে সেই অন্যয়ের শর্ত হচ্ছে এটা, সেই অন্যয়ের শর্ত হচ্ছে এটা। তো একটু খেয়াল করে দেখি যে আমরা প্রথমে একটা কাজ করে ফেলবো যে এ সেটের যে তিনটা উপাদান আছে 1 2 3, সেই তিনটা উপাদানকে এখানে লিখে ফেলবো। এরপর আমরা কিন্তু জানি যে দ্বিতীয় যে উপাদানটা y, সে কিন্তু আন্দাজে আসবে না, সে একটা শর্ত মেইনটেইন করে আসবে। কোনটা? যে প্রথম উপাদানের বর্গই হবে দ্বিতীয় উপাদানটা। তো খেয়াল করে দেখো 1 এর বর্গ কোনটা? 1, এই যে দেখো এখান থেকে 1 চলে আসছে। 2 এর বর্গ কোনটা? 4, এই যে এখান থেকে 4 চলে আসছে। 3 এর বর্গ কোনটা? 9, এখান থেকে 9 চলে আসছে। কারণ আমরা কি বলতে পারি না যে কার্তেশীয় গুণজটা প্রথমে a ক্রস b পুরাটা বের না করেও শুধুমাত্র এই শর্ত দেখে দেখে একবারে আমরা অন্যয়ের সেটটা লিখে দিতে পারি, ঠিক না? আমরা একবারে অন্যয়ের সেটটা লিখে দিতে পারি। তার মানে এই শর্তটা যথেষ্টই পাওয়ারফুল পুরো একটা অন্যয়কে রিপ্রেজেন্ট করতে। এই জন্য আমরা শুধু এই শর্তটাকেও অন্যয় বলে থাকবো। এই সেটটা ডেফিনেটলি অন্যয়, ওই শর্তটাও অন্যয়। এবার জাতির বিবেকের কাছে প্রশ্ন, কোনটা সোজা? একটা সেটকে এভাবে প্রকাশ করা নাকি এভাবে প্রকাশ করা? ডেফিনেটলি উপরেরটা সোজা, এইভাবে প্রকাশ করাটা সোজা। তো এখন থেকে আমরা অন্যয় এইরকম রিপ্রেজেন্টেশন, দ্যাট মিনস এরকম রিগরাস রিপ্রেজেন্টেশন, এটা আমরা ভুলে যাব। আমরা এই সুন্দর মতো যেটাকে চলকের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে যেরকম, এই প্রেজেন্টেশনগুলোকে মনে রাখবো এবং এই প্রেজেন্টেশনগুলো নিয়েই আমরা কাজ করব এখন থেকে। অন্যয়ের বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য তাকে আমরা বলে থাকি ডোমেন, যে একটা অন্যয়ের ডোমেন কি হবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রেঞ্জ, তৃতীয় বৈশিষ্ট্য কোডোমেন। প্রথমে ডোমেনের ব্যাপারটা বলি। ওই যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা নিয়ে কাজ করলাম সেই এক্সাম্পলটা একটু আবার লিখি যে আর ইকুয়াল টু কি ছিল? আর ইকুয়াল টু ছিল 1 1 2 4 আর 3 9, এটা ছিল আর ডোমেন। কোনো পেঁচানো ঘোচানো কথা বলবো না, সরাসরি বলে দিই যে একদম প্রত্যেকটা যে ক্রোমোজোড় আছে প্রতিটা ক্রোমোজোড়ের প্রথম উপাদানগুলোকে নিয়ে গঠিত সেটই হচ্ছে আমাদের ডোমেন। তার মানে এখানে কি হবে? এখানকার ডোমেন হবে 1 2 3। এখন কথা হচ্ছে রেঞ্জ কি জিনিস? রেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে গঠিত সেট, অর্থাৎ এই ক্ষেত্রে 1 4 9 এটা হচ্ছে আমাদের রেঞ্জ। থার্ড কথা, কোডোমেন কাকে বলে? এখানে কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। তার কারণ কি, আমি দেখছি যে অলমোস্ট 99% স্টুডেন্টের একটা ভুল ধারণা থাকে যে রেঞ্জ আর কোডোমেন একই জিনিস। ভুল ধারণা না থাকলেও বেসিক্যালি তারা দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না, বললে খুব ক্লিয়ারলি আনসার দিতে পারে না যে কোডোমেন কি জিনিস, রেঞ্জ কি জিনিস। যার কারণেই আমাদের একদম ওই গোড়ার থেকে শুরু করা অন্যের আলোচনাটা, কারণ ওইখান থেকে আমরা কোডোমেনকে নির্দেশ করবো। খেয়াল করে দেখো, একটা জিনিস নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে যে প্রত্যেকটা অন্যয় আমি ডিফাইন করা শুরু করছিলাম এরকম দুইটা সেট দিয়ে, একটা সেট এ সেট আর একটা সেট বি সেট, তারপরে কিন্তু এদের কার্তেশীয় গুণজ সেট বের করছিলাম। এই যে এ সেট আর বি সেট যাদেরকে দিয়ে আমরা অন্যয় ডিফাইন করা শুরু করছিলাম, তার মধ্যে এই বি সেটকে বলা হবে কোডোমেন। যাদেরকে দিয়ে অন্যয় ডিফাইন করা শুরু করছিলাম তার মধ্যে বি সেটকে বলা হবে কোডোমেন। এখনো বুঝি নাই ভাই, তাহলে বি সেট তো কোডোমেন ভালো কথা বুঝলাম, কিন্তু তাহলে বি সেটের সাথে এই রেঞ্জের বা কোডোমেনের সাথে রেঞ্জের পার্থক্যটা কোথায় তৈরি হলো? পার্থক্যটা দেখানোর জন্য আমরা আগের এক্সাম্পলটার একটা মডিফাইড ফর্ম দেখি। কিরকম মডিফাইড ফর্ম? যে শুরুতে আমরা ওইরকম দুইটা সেট ডিফাইন করলাম, একটা এ সেট যেটা 1 2 3, আরেকটা সেট ডিফাইন করলাম বি সেট, ওইটা হচ্ছে 1 4 9 13। সিম্পলি একটা উপাদানকে আমরা নতুন ইনসার্ট করে দিলাম, যে আগে 13 উপাদানটা ছিল না, এখন আমরা 13 নতুন একটা উপাদান নিয়ে আসলাম। তো আবার ওই যে চালাকি শিখাইছিলাম যে ভাই এখানে শর্তটা দিয়ে দিলাম, সাপোজ y ইকুয়াল টু x স্কয়ার। এই শর্তের অধীনে দুম করে আমরা কিভাবে অন্যয় লিখে ফেলতে পারি? প্রথমে ভাই এই তিনটা উপাদান লিখে ফেলি 1 2 3। তারপর দ্বিতীয় উপাদানগুলো কিভাবে পূরণ করব? এই যে 1 এর স্কয়ার কোনটা? 1, এই 1 এখানে চলে আসছে। 2 এর স্কয়ার কোনটা? 4, এখানে চলে আসছে। 3 এর স্কয়ার 9, এখানে চলে আসছে। কিন্তু ভাইয়া এই যে 13 এই উপাদানটি কোথাও ব্যবহার করা হলো না,
এই উপাদানটা কোথাও ব্যবহার করা লাগতেছে না, তার মানে এইটা হচ্ছে একটা ফাঁকা উপাদান যার কোনো জোড়া নাই। এবার আসো এখান থেকে আমরা ওই তিনটা বৈশিষ্ট্যকে একটু ডিফাইন করি। আমাদের ডোমেন কত হবে বলো? ভাই অবশ্যই 1 2 3। কেন 1 2 3? এই যে ভাই 1, এই যে 2, এই যে 3। রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে হচ্ছে 1 4 9, কারণ এই যে 1, এই যে 4, এই যে 9। তাহলে দেখো এখন রেঞ্জ হচ্ছে 1 4 9, বাট আমি বলছিলাম কোডোমেন কোনটা? কোডোমেন কিন্তু রেঞ্জ না, কোডোমেন হচ্ছে ওই বি সেটটা। তাহলে এখানে আমাদের কোডোমেন কত? কোডোমেন হচ্ছে বি সেট। দ্যাট মিন্স 1 4 9 13, 1 4 9 13, এটা হচ্ছে কোডোমেন আর এইটা হচ্ছে রেঞ্জ। তাহলে বুঝতেছো আগের এক্সাম্পলটাতে কোডোমেন আর রেঞ্জ সেম ছিল, বাট এই এক্সাম্পলে কোডোমেন আর রেঞ্জ কিন্তু সেম না। বাট একটা ব্যাপার কি ক্লিয়ার কিনা, যে রেঞ্জের সবগুলো উপাদান অ্যাকচুয়ালি কোডোমেন থেকেই আসবে। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? রেঞ্জের সবগুলো উপাদান কোথা থেকে আসবে? কোডোমেন থেকে আসবে। বাট নট দ্যাট যে সবগুলো উপাদানই এখানে চলে আসবে, আসতেও পারে নাও পারে। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে রেঞ্জ যেটা ওটা হচ্ছে কোডোমেনের বেসিক্যালি একটা উপসেট। রেঞ্জ হচ্ছে কোডোমেনের একটা উপসেট। সেই উপসেট কখনো কখনো সমান উপসেটও হতে পারে। দ্যাট মিন্স কখনো কখনো কোডোমেন আর রেঞ্জ সমানও হয়ে যেতে পারে। এই কথাটার উপর একটু স্টার দিয়ে রাখো যে কখনো কখনো কোডোমেন এবং রেঞ্জ সমানও হয়ে যেতে পারে। এটা নিয়ে ক্লাসের কোনো একটা পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁচাবো। তাহলে এখানকার ডোমেনটা আমরা বের করতে পারবো, আর কোডোমেন এবং রেঞ্জ নিয়ে অ্যাকচুয়াল যে কথাটা সেটা হচ্ছে রেঞ্জ বিলংস টু কোডোমেন।